খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাড়ল প্রায় 18.5 লাখ। যুক্ত হলেন 7 দেশের প্রবাসীরা। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ শুরু। 20 জানুয়ারি নির্ভুল তথ্য দিতে অনলাইনে আবেদনের আহ্বান। আওয়ামী লীগের শাসন আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট, দুর্নীতি করে অর্থ পাচারই ছিল লক্ষ্য। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। শুধু নিজে নয়, ব্যবসা করা উচিত জনস্বার্থে। জাতীয় সমাজসেবা দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টা। সামাজিক ব্যবসার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। পৌষের শীতে স্থবির জনজীবন। রাজধানীতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা। দেখা নেই সূর্যের। বেশি বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ। এবং টি-20 দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। 2026 বিশ্বকাপ সামনে রেখে সময় নিয়ে ক্যাপ্টেন ঠিক করতে চায় বিসিবি, বিবেচনায় পারফরমেন্স। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। পৌষের শীতে স্থবির জনজীবন। কুয়াশা ও হিমেল হাওয়ায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। রাজধানীতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। কুয়াশা ঢাকা শহরে এখন পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ। দুপুরের পর সূর্যের দেখা মেলার সম্ভাবনা থাকলেও শীতের তীব্রতা থেকে রেহাই মিলবে না রাজধানীবাসীর, জানিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গাতে আপনার শৈত্যপ্রবাহ রয়েছে, যেহেতু 10-এর নিচে তাপমাত্রা। তবে যেটা হচ্ছে দিনের তাপমাত্রা যেহেতু অনেক কমে গেছে, এই দিনের তাপমাত্রা কমে যাওয়ার কারণে আপনার শীতের যে অনুভূতিটা বেড়ে গেছে। অন অ্যান অ্যাভারেজে সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 5 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। বিশেষ করে আপনার রংপুর ডিভিশন, তারপরে হচ্ছে ঢাকা ডিভিশনে আমরা দিনের তাপমাত্রা অনেক কমে গেছে। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। পৌষের মাঝামাঝিতে কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। গত কয়েকদিন দাপট কম থাকলেও নতুন বছরের প্রথম থেকেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। রাতভর ঝরতে থাকা কুয়াশায় বিপদ বেড়েছে কৃষকদের। বোরো ধানের বীজতলা, আলু ও সরিষার ক্ষেত নষ্টের শঙ্কায় তারা। দৃষ্টিসীমা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বর্তমান ভাড়া হচ্ছে না, আজকে 2 দিন ধরে ঠান্ডা করতেছে। পঞ্চগড়ে খুব ঠান্ডা বাড়া গেছে, আমাদের খুব কষ্ট হচ্ছে। কম্বল নাই, নাই, সরকার থেকে কিছু দেয় না। আমরা ঠান্ডার জন্য বাইরে হইতে পারতেছি না, রোডে পড়ে আছি, কাম কাজ নাই। কনকনে ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না ঘরের বাইরে। শীতের তীব্রতায় হাটবাজারে গরম কাপড় কেনার ধুম পড়েছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এমন পরিস্থিতিতে অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। শীতের আরো খবর জানাতে রাজধানীর শেরেবাংলা নগরে আছেন সহকর্মী মাসুদুর রহমান এবং গাইবান্ধায় আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমেই যাচ্ছি মাসুদুর রহমানের কাছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর শেরেবাংলা নগর থানায়। থানা এলাকায়, এই এলাকায় এই মাঠটিতে আমি সকাল থেকে এসে দেখেছি যে অনেকগুলো জায়গায় 3-4টি জায়গায় আমরা দেখেছি যে তারা আগুন জ্বালিয়ে এই শীত যে আজকে পড়েছে, শীতের তীব্রতা নিবারণের জন্য তারা আগুন পোহানো শুরু করেছিল সকাল থেকে। এখনও দেখেছি আমরা এখানে যেই 4 জনকে দেখা যাচ্ছে, 4 জনই পেশায় গাড়ি চালক, 2 জন প্রাইভেট কার চালায়, 2 জন রিক্সা চালক। তাদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে আজকে এত বেশি শীতের কারণে তাদের অনেক বেশি সমস্যা হচ্ছে, যে কারণে তারা এখানে বসে আগুন পোহাচ্ছে। এর আগে পাশে আরও 2-3 জায়গায় আমরা এরকম পরিস্থিতি দেখেছি যে যারা আসলে এই শীতকে সহ্য করতে না পেরে তারা
আগুন জ্বালিয়ে তারা শীত পোহাচ্ছে। এছাড়াও যারা ছিন্নমূল মানুষ আছে তাদের সাথেও আমরা কথা বলেছি, দেখেছি যে তারা আজকে অনেক বেশি কষ্টের দিন আজকে পালন দিনাপিত করছে। আর এর আগে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে এই সপ্তাহে আজকেই সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় এই মৌসুমে 13.8, আর পুরো বাংলাদেশের চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 9.8। আর এই যে শীত, এই শীতের অন্যতম প্রধান কারণ হিসেবে যেটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেটি হচ্ছে যে অনেক বেশি কুয়াশার দাপটেই তাপমাত্রা অনেক বেশি বাড়িয়েছে, এবং সে কারণেই মানুষকে আজকে যারাই বিভিন্ন জায়গায় নানা কাজে বেরিয়েছে এবং বেরিয়ে তারা বিড়ম্বনায় পড়েছে। তো আমরা আবহাওয়া অফিসের জানার চেষ্টা করেছিলাম যে এই যে শীতের তীব্রতা এটি আরও কতদিন থাকতে পারে। তারা আমাদেরকে জানিয়েছে যে এটি আরও 2 থেকে 3 দিন কমপক্ষে এরকমই থাকবে, কারণ এই যে এই কুয়াশা 2-3 দিনে কমার সম্ভাবনা খুবই কম, যে কারণে দিনের যে তাপমাত্রা সেটি 4 থেকে 5 ডিগ্রি নিচে নেমে এসেছে, এবং সপ্তাহ আগেও যেটি রাজধানীতে 24 থেকে 25 ডিগ্রি ছিল সেটি এখন 19 থেকে 20 ডিগ্রিতে ওঠানামা করছে। অর্থাৎ দিনের বেলায় এই তাপমাত্রা এই গত মাসেও দেখা যায়নি, এই জানুয়ারির শুরু থেকে এটি শুরু হয়েছে। আর এর আগে আরেকটি তথ্য তারা আমাদেরকে জানিয়েছিল যে 7 থেকে 8 জানুয়ারির পরে হয়তোবা কুয়াশা যখন কেটে যাবে বা কুয়াশার কিছুটা কেটে দিনের তাপমাত্রা হয়তোবা কিছু বাড়বে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তো রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শীতের যেই সমস্যা, শীতের যে তীব্রতা, সেই তীব্রতায় কোনো সমস্যা হবে না, কারণ দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলে রাতের যেই তাপমাত্রা সেটি যদিও কম থাকবে, কিন্তু মানুষের যেই অসহনীয় কষ্ট সেটি আর হবে না, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল আসলে আমার কাছে শেরেবাংলা নগর থেকে সর্বশেষ তথ্য। শেরেবাংলা নগর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান। খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। 18,33,312 জন বেড়ে মোট ভোটার 12,36,83,512 জন। সকালে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তথ্য জানান। এবার 7টি দেশের 13,151 জন প্রবাসী ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। 2রা মার্চ খসড়ার ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। তালিকায় নির্ভুল তথ্য দিতে অনলাইনে আবেদনের আহ্বান জানিয়েছেন কমিশনার। 1 জানুয়ারি 2007 সাল জন্ম ধরে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। জুন মাসে শেষ হবে হালনাগাদ কাজ। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নারীদের তুলনায় 29,77,688 জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2রা মার্চ 2025 তারিখে, অর্থাৎ আজ থেকে ঠিক 2 মাস পরে। আওয়ামী লীগের শাসন আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট হয়েছে। দুর্নীতি করে অর্থ পাচারি ছিল তাদের লক্ষ্য। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এ কথা বলেন। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমার যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। বিদ্যুৎ জ্বালানি খাতে এই অনিয়মের ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটপূর্ণ হয়ে পড়েছে এবং জনগণ এই সংকটের জন্য সরকারকে দায়ী করেছে। এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। শুধু নিজের জন্য নয়, ব্যবসা করা উচিত জনস্বার্থে। সকালে জাতীয় সমাজ সেবা দিবসের আয়োজনে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সামাজিক ব্যবসার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ব্যক্তি সত্তা জাগ্রত হলেই কেটে যাবে সব সংকট। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ডক্টর ইউনূস। পরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এটা বিশেষ কারণে আশা করি এই আহ্বান সবার কাছে পৌঁছবে। সরকারের ক্ষমতা একেবারে নস্যি, মানুষের ক্ষমতা প্রচন্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না। আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলে, সেই ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ, আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থে ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করব, যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না, স্বাস্থ্য খাতে ঘাটতি আছে, স্বাস্থ্যের সেবা করি। ভোগান্তির শুরুটা হয় গাড়িতে উঠতে গিয়ে, ভিড় ঠেলে ওঠার পর আসন না মিললে দাঁড়িয়ে কিংবা ঝুলে যাওয়াটাই নিয়তি। এতে বিপাকে পড়েন আসনধারীও। গবেষণায় দেখা গেছে রাজধানীর প্রায় ৭২% মানুষের মতে ঢাকার গণপরিবহনের সময়সূচি মেনে না চলাই যাত্রী ভোগান্তির বড় কারণ। তাই দুর্ভোগ কমাতে অবকাঠামোগত প্রকল্পে না গিয়ে সময়সূচি মেনে বাস পরিচালনে গুরুত্ব দিয়ে আলাদা লেন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সঙ্গে নজরদারি বাড়াতে জিপিএস প্রযুক্তি ব্যবহারের দিকেও নজর দেওয়ার তাগিদ তাদের। আলামিন তুষারের রিপোর্টে বিস্তারিত। যাত্রী তোলার এমন অসুস্থ প্রতিযোগিতার কারণ যাত্রী সংখ্যার তুলনায় অপ্রতুল গাড়ির সংখ্যা। যদিও রাস্তার তুলনায় সেই সংখ্যাটা কিন্তু বেশি, যা কিনা বিশ্বের সবচেয়ে যানজটপ্রবণ শহরগুলোর একটিতে পরিণত করেছে ঢাকাকে। বাসকে নিয়ন্ত্রণে না এনে মেট্রো রেল আর বিআরটির মতো বড় বড় প্রকল্প হাতে নেওয়া হলেও এর সুফল পাবেন না গণপরিবহন ব্যবহারকারীর সিংহভাগ মানুষ। বাংলাদেশে যেভাবে সময় অপচয় হয়, এই রকম রোডে ঘাটে কখনো কোনো মানুষের সময় অপচয় হয়। আমরা তো বেগতিক, আমাদের তো দেখা যায় কি যে অফিস আওয়ারে সবাই একসাথে বের হয়, তখন আমাকে যাইতেই হবে। আসলে মামলাটাই সমাধান না, সমাধান হলো সবার সচেতনতা। যাত্রী হিসাবে সেও যেমন সচেতন, ড্রাইভারদের সচেতন দরকার। সবাই সচেতন হলেই সব সমস্যার সমাধান হবে। সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট ইন্ডেক্স বলছে ঢাকার অর্ধেকের বেশি মানুষ গণপরিবহনের প্রাপ্যতা নিয়ে সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট সময়ানুবর্তিতা নিয়েও। বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ১০ মিনিট পর পর বাস চালানোর নিয়ম রাখা হলেও সেটিও দেখেনি আলোর মুখ। ধাক্কাইতে ধাক্কাইতে ও যত সময় ধাক্কানো না না হবে তত সময় ছাড়বে না। প্রত্যেকটা সেক্টরে একটা টাইম শিডিউল করে দিলে যে এখানে এই টাইমে এই বাসটা থামবে, যেখানে সেখানে না দাঁড়াইলে যানজট সৃষ্টি হতো না এবং অ্যাক্সিডেন্টের হার কমতো। বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে ঢাকায় ২০০৭ সালে একটি গাড়ির গড় গতিবেগ ছিল প্রায় ২১ কিলোমিটার প্রতি ঘন্টায়। সেটা এবছর কমতে কমতে নেমে এসেছে ৪.৭ কিলোমিটারে। এ অবস্থায় প্রতি কর্মঘণ্টার যে আর্থিক অপচয় তা যদি হিসাব করা হয়, বাৎসরিকভাবে সেই সংখ্যাটা দাঁড়াবে ৫০,০০০ কোটি টাকার বেশি। নির্ভরযোগ্য বাস নেটওয়ার্ক যাত্রীদের সন্তুষ্টির মাত্রা বাড়াবে স্বীকার করে নিজেদের জায়গা থেকে বাস মালিক এবং চালকদের সঙ্গে নিয়ে সরকারের পাশে থাকার কথা জানাচ্ছে সড়ক পরিবহন মালিক সমিতি। এদিকে আসছে ফেব্রুয়ারি থেকেই ঢাকার অন্তত ৯টি রুটে সময়সূচি অনুযায়ী বাস পরিচালনা শুরুর কথা বলছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। টাইমিং একটা বিষয়, অনেক মালিকদেরও অনীহা, কারণ এটা দীর্ঘদিনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। তো ওই 9টা রুট আমরা চালু করে দেব, আমরা এবার ফেব্রুয়ারি মাসে চালু করে দেব। যখন এটা আমরা চালু করব, কোনো কম্পিটিশন হবে না, সে সিরিয়ালি যাবে, টাইম অনুযায়ী সে যাবে। এদিকে নজরদারি নিশ্চিতে দেশীয় প্রযুক্তি নির্ভর স্বল্প ব্যয়ে দীর্ঘমেয়াদী ফলপ্রসূ প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ এই যোগাযোগ বিশেষজ্ঞের। সঙ্গে বাসকে সময়সূচির মধ্যে আনতে বাস নির্ভর আলাদা লেনের ব্যবস্থা করারও তাগিদ তার। যেখানে 2 বা তার চেয়ে বেশি লেন আছে, আমরা বাসের জন্য আলাদা লেন একটা করে দিতে হবে। যে ভেহিকেলগুলিতে আসলে যাত্রী সংখ্যা বেশি, তারাই শুধু এই লেনে চলতে পারবে। স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থাপনা করা যায়, তাহলে যারা আসলে লেন ভায়োলেশন করবে তাদেরকে এখানে একটা পানিশমেন্টের আওতায় আনতে হবে। দুর্ভোগ ভোগান্তিতে ভরা রাজধানীর গণপরিবহন সংস্কারে তাই নীতি নির্ধারকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখার আহ্বান সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বহু বছর ধরে বিশ্বে পোশাক রফতানিতে সফলতার শীর্ষ তালিকায় আছে বাংলাদেশ। বিদেশে পুরনো সুনাম দেশেও স্থায়ী করতে চান ব্যবসায়ীরা, তাই তো স্থানীয় ক্রেতাদের জন্য প্রস্তুত করছেন বাহারি পোশাক। দাম ও মান বিবেচনায় ক্রেতা পছন্দের তালিকায় উপরের দিকে জায়গা করে নিচ্ছে এসব ব্র্যান্ড। স্থানীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আরও শক্তিশালী করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমানের রিপোর্ট।
রফতানিযোগ্য হলেও সামান্য ত্রুটি থাকায় বিশ্বমানের এসব পোশাকের জায়গা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন বিপণী বিতানে। তুলনামূলক কম দাম ও গুণগত মান ভালো হওয়ায় ক্রেতাদের মাঝেও এসব পণ্যের রয়েছে বেশ কদর। কাস্টমার আইসি বলে এক্সপোর্ট আসেনি, এক্সপোর্ট দেখেন, ঠিক আছে, তখন এক্সপোর্ট আমি দেখি। চেষ্টা করি মানে এ গ্রেড বি গ্রেডের কোয়ালিটি প্রোডাক্টটা কালেক্ট করার জন্য। এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো ওগুলো সুইচিং কোয়ালিটি প্লাস হলে গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি খুবই মোটামুটি ভালো হয়। প্রাইসিংটা অনেকটা রিজনেবল আর কি, রিজনেবল দেখে আসলে আর কি আমরা এখানে আসি। তবে বাংলাদেশের বাজারের জন্য রফতানিযোগ্য মানের তৈরি পোশাক বিক্রি করছে বেশ কিছু ব্র্যান্ড। নামি দামি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ঝোঁক থেকে বেরিয়ে মধ্যবিত্ত শহরের শ্রেণী এখন ছুটছেন এসব দোকানে। সুইং, ফিটিং, ফ্যাব্রিক, পাশাপাশি নান্দনিক সব ডিজাইন, এই সব মিলিয়ে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের সাথে এখন টেক্কা দিচ্ছে দেশের বেশ কয়েকটি ব্র্যান্ড। পাশাপাশি স্থানীয় ক্রেতাদের মন জোগাচ্ছে এসব ব্র্যান্ডগুলো। কাপড়ের কোয়ালিটি মানে ডে বাই ডে ইনক্রিজিং এবং বেশ ভালো। কম্পেয়ার করি যদি হচ্ছে অন্যান্য মানে বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে, ওটা কিন্তু প্রাইসিং অনেক হাই, আমাদের এফোর্টের অনেক সময় বাইরে চলে যায় আর কি। এখানে আমি প্রায়ই আসি, আমার খুব ভালো লাগে, ড্রেসগুলো অনেক ভালো, প্রাইসও অনেক কম। আমি কিন্তু শিপমেন্ট করি, তারপরও ওদের যে প্রোডাক্ট এটা একদম কোয়ালিটি সম্পন্ন। প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে মান ঠিক রেখে পণ্যের দাম নির্ধারণে বিবেচনায় রাখা হয় দেশের আর্থসামাজিক অবস্থা, ফলে সহজে ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন তারা। বাড়ছে ব্র্যান্ড হিসাবে সুনাম ও কলেবর। গত 2 বছর থেকে আমাদের টার্গেটের থেকেও আমাদের ভালো ব্যবসা আমরা করেছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রাইসটাও আসলে আমরা নির্ধারণ করি। চাচ্ছিলাম যে সব মানুষ যাতে আমাদের ক্রেতা হয়। বিদেশি কাস্টমারদেরকে ক্যাটার করতে গিয়ে যে ফ্যাশন সেন্স আমাদের হয়েছে, আমাদের যে স্কিল সেট হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আমাদের মধ্যবিত্ত এবং আমাদের জনসাধারণের মাঝে এফোর্ডেবল একটা প্রাইসে একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করা। মেড ইন বাংলাদেশ খ্যাত পোশাক শিল্পের বৈশ্বিক সুনাম কাজে লাগিয়ে দেশীয় এসব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে যথাযথ উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদি ইন্ডিয়া ভালো মানের কাপড় তৈরি করতে পারে, চায়না তৈরি করতে পারে, ইতালি তৈরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে যদি স্ট্রেংথেনিং করতে পারি, তাহলে র ম্যাটেরিয়ালসের যে খরচটাও কিন্তু আমাদের সাশ্রয়ী হবে, আমাদের দেশের যে কর্মসংস্থান থেকে আরম্ভ করে দেশের উন্নতিতেও আসলে কন্ট্রিবিউট করবে। এই সুযোগ কাজে লাগাতে পারলে গুণগত মান ও ফ্যাশন চাহিদা মেটাতে বিদেশি ব্র্যান্ড নির্ভরতা কমবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে খুলনা অঞ্চলে। প্রথম পর্যায়ে মিলবে বিসিক শিল্পনগরীর কারখানাগুলোতে। এজন্য জেলার আড়ংঘাটা থেকে শিল্পনগরী পর্যন্ত শুরু হয়েছে পাইপলাইন স্থাপনের কাজ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার আড়ংঘাটা এলাকায় গ্যাসের পাইপলাইন স্থাপনে ব্যস্ত শ্রমিকরা। গত 1 মাস ধরে চলছে এই কর্মযজ্ঞ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের লক্ষ্যে 2012 সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত 165 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। নির্মাণ করা হয় গ্যাস ট্রান্সমিশন ল্যান্ডফিল্ডও। কিন্তু 1 যুগ কেটে গেলেও গ্যাস সরবরাহ শুরু হয়নি। সম্প্রতি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেয় সুন্দরবন গ্যাস কোম্পানি। প্রথম পর্যায়ে মিলবে বিসিক শিল্পনগরীর কারখানাগুলোতে। এজন্য জেলার আড়ংঘাটা থেকে শিল্পনগরী পর্যন্ত শুরু হয়েছে পাইপলাইন স্থাপনের কাজ। এখানে মোট 3টা পার্টে কাজ হচ্ছে। প্রথম পার্টটা আমরা কাজ করছি আড়ংঘাটা থেকে তেলিগাতি পর্যন্ত। গ্যাস সরবরাহের খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা। বিসিক শিল্পনগরীতে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে চালু হওয়ার আশা তাদের। আমরা চাইবো যে পাইপলাইনের সাথে সাথে গ্যাসের সরবরাহটা খুব দ্রুত তার সাথে যেন আমাদের কাছে পৌঁছায়। গ্যাসের সংযোগটা পেলে দেখা যাচ্ছে আমাদের প্রোডাকশনের অনেক কস্টটা কমে আসবে। যারা এনওসির জন্য আবেদন করেছিল, তো আমরা বিসিকের পক্ষ থেকে ইন জেনারেল এনওসি দেওয়া হয়ে গেছে যে গ্যাস তারা চাইলে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবে। কর্তৃপক্ষ বলছে আগামী জুনের মধ্যে গ্যাস সরবরাহ শুরু হবে। খুলনা আড়ংঘাটার থেকে বিসিক শিরোমণি বিসিক পর্যন্ত পাইপলাইন নির্মাণ কাজ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ চলমান আছে। এই কাজ আগামী 6 মাসের মধ্যে শেষ হবে। খুলনা বিসিক শিল্পনগরীতে 88টি প্রতিষ্ঠান রয়েছে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের যে দাবি দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের মানুষ করে আসছিল, তা এখন বাস্তবায়নের পথে। তবে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বিসিক শিল্পনগরের পাশাপাশি অন্যান্য শিল্প এলাকায়ও গ্যাস সরবরাহের দাবি দিন দিন জোরদার হচ্ছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
দীর্ঘ ২০ বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি যশোরের নওয়াপাড়া নৌবন্দর। বন্দরে স্থাপিত জেটির বেশিরভাগই অকেজো। লোকবল সংকটে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না ব্যবসায়ীরা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ১৯৯০ সালে সার ব্যবসা ব্যাপকতা লাভ করায় যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদীর তীরকে বন্দর হিসেবে ব্যবহার শুরু করেন ব্যবসায়ীরা। পরবর্তীতে ২০০৪ সালে এটিকে নৌবন্দর ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়। এরপর ২০০৭ সালে শুরু হয় বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম। বন্দর স্থাপনের পর যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বেশিরভাগই এখনও বাস্তবায়ন হয়নি। নির্মাণ করা হয়নি গাইডওয়াল, ওয়্যারহাউস। বন্দরের স্থাপিত জেটির অধিকাংশ অকেজো। নেই নিরাপত্তা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। রয়েছে লোকবল সংকট। ঝুঁকি নিয়ে বন্দর ব্যবহার করছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। ৭-৮ ইঞ্চি সিঁড়ির পথে যা আসা হচ্ছে, একটা বাস্তা নিয়ে যখন আমরা যা আসা করে আমাদের পাও স্লিপ করে যায়, কতজন পম্প ফলি মারাও যায়। অনেকে কিন্তু মারা যায়, অনেকের হাত পা ভাঙে, কিন্তু এদের আমাদের এই যে ক্ষতিপূরণগুলা কেউ দেখে না। আমরা চাই ঘাটটা একটু ভালো করে বাঁধানো হোক, যাতে আমাদের কাজকর্ম করতে একটু সুবিধা হয়। আমাদের কন্টিনিউ ড্রেজিংটা রাখতে হবে, আর আমাদের গাইডওয়াল তৈরি করতে হবে, এবং গাইডওয়ালের পাশ দিয়ে ওয়্যারহাউস থাকতে হবে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি নদীর নাব্য ফিরিয়ে আনা সহ অন্যান্য সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৪৫৪ কোটি টাকার একটা প্রকল্প আমাদের মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে, এবং আশা করা যাচ্ছে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এই বন্দর ব্যবহারকারীদের যে সমস্ত দাবি দেওয়া এবং জাহাজ বাঁধার জন্য যে নদীর তীরে যে বোলার স্থাপন, এই সমস্ত সমস্যাগুলো আমরা ওই প্রকল্পের মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করতে পারব। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে ১২ কিলোমিটার দৈর্ঘ্য এই বন্দরে বছরে ৩৫০০-এর বেশি পণ্যবাহী জাহাজ চলাচল করে। সময় সংবাদ, যশোর। টি-20 দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। এর আগে গুঞ্জন উঠলেও এবার তার পদত্যাগের অনুরোধ মেনে নিয়েছে ক্রিকেট বোর্ড। টি-20 দলের নেতৃত্ব ছাড়লেও চালিয়ে যাবেন টেস্ট আর ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি। এদিকে শান্ত পরবর্তী সময়ে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন লিটন কুমার দাস। গুঞ্জনের শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজ। দল আর নিজের পারফরমেন্স তো ছিলই, এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে অধিনায়কত্ব ছাড়ার প্রস্তাব দেন নাজমুল হোসেন শান্ত। এরপর সে গুঞ্জন ডালপালা মেলেছে বহু। চোটের কারণে শান্তর খেলা হয়নি আফগানিস্তান সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের আগে সেরে উঠলেও অজানা কারণে তা না খেলে শান্ত ঘাম ঝরিয়েছেন এনসিএল টি-20-তে। অবশ্য শান্তর অনুপস্থিতিতে সেখানে বাজিমাত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। উইন্ডিজকে সাথ দেন হোয়াইট ওয়াশের। ওই সিরিজ শেষে বিসিবিকে টি-20-র দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন শান্ত। বিসিবিও তার অনুরোধ মেনে নিয়েছে। বিসিবি সূত্রের খবর, আপাতত টি-20 নেতৃত্ব নিয়ে তারা হাঁটবে ধীরে চলো নীতিতে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে চান নীতি নির্ধারকরা। তাই কাছাকাছি সময়ে এই ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে না। বিপিএল তো আছেই, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত করতে হবে অপেক্ষা। পারফরমেন্স যাচাই বাছাই করে নতুন অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে শর্টার ফরম্যাটের অ্যাসাইনমেন্ট। বিবেচনায় আছেন অনেকেই, তবে সে তালিকায় সবচেয়ে এগিয়ে লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে লেটার মার্কস পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। তবে চিন্তায় তার ব্যাটিং ফর্ম। তাতে লিটনের সঙ্গে দৌড়ে আছেন আরও কয়েকজন। মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে যেখানে বোর্ড কর্তারা বিবেচনায় রাখছেন তাওহিদ হৃদয়কেও। মার্চে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হবে নতুন অধিনায়কের। সেখান থেকেই শুরু হবে ২০২৬ বিশ্বকাপ পরিকল্পনা শুরুর কাজ। পারফরমেন্স বিবেচনায় লম্বা সময়ের জন্য এই গুরুদায়িত্ব বুঝিয়ে দিতে চায় বিসিবি। এখন পর্যন্ত এই ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ভিন্ন ১১ জন। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাড়ল প্রায় 18.5 লাখ। যুক্ত হলেন 7 দেশের প্রবাসীরা। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ শুরু 20 জানুয়ারি। নির্ভুল তথ্য দিতে অনলাইনে আবেদনের আহ্বান। আওয়ামী লীগের শাসন আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট, দুর্নীতি করে অর্থ পাচারই ছিল লক্ষ্য। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। এবং শুধু নিজে নয়, ব্যবসা করা উচিত জনস্বার্থে। জাতীয় সমাজসেবা দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টা।
সামাজিক ব্যবসার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।